আচ্ছা, বেস অফ দ্য স্কালে তোমরা যখন পড়বে তখন দেখবে ঠিক মাঝখানে, হ্যাঁ, একদম সামনের দিকে মাঝখানে একটা বনি ক্যাভিটি আছে, সেটার নাম সিলা টার্সিকা। সিলা টার্সিকা, হ্যাঁ, একদম তোমরা যখন বেস অফ দ্য স্কাল পড়বে তখনই দেখতে পাবে সিলা টার্সিকা, ওইখানেই পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে, ঠিক আছে? এবং এই পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে কন্ট্রোল বাই হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসই হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের সিক্রেশনকে কন্ট্রোল করে। তাহলে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের আবার দুইটা পার্ট, টু ডিস্টিংক্ট পার্টস অফ পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে? অ্যান্টেরিয়র পিটুইটারি কে আমরা আরেকটা নাম বলি, এটা ভাইবার কোশ্চেন, অ্যান্টেরিয়র পিটুইটারি আরেকটা নাম কি? অ্যাডিনোহাইপোফাইসিস। আর পোস্টেরিয়র পিটুইটারি আরেকটা নাম কি? নিউরোহাইপোফাইসিস। তাহলে দুইটা পিটুইটারি গ্ল্যান্ড। অ্যাডিনোহাইপোফাইসিস হচ্ছে যে অ্যাডিনো মানে কি? গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, হ্যাঁ, যেটা আসলে এই দুইজনের মানে অ্যাডিনোহাইপোফাইসিস, নিউরোহাইপোফাইসিস দুজনেরই কিন্তু আলাদা সেপারেট অরিজিন। Anterior pituitary হচ্ছে অরিজিন করে হচ্ছে from Rathke's pouch, that is the invagination of pharyngeal epithelium. এই দেখো ছবি যদি দেখাই, এই যে পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে anterior pituitary gland, এটা posterior pituitary gland, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে নিউরাল টিস্যু, হাইপোথ্যালামাস পিওরলি নিউরাল টিস্যু। It is connected with the hypothalamus by the pituitary stalk inferiorly. ইনফেরিয়রলি এটাকে আমরা বলছি মিডিয়ান এমিনেন্স। মিডিয়ান এমিনেন্স, হ্যাঁ, এইটা হচ্ছে পিটুইটারি স্টক অর হাইপোফাইজিয়াল স্টক। তাহলে pituitary gland connected with the hypothalamus by the pituitary or hypophyseal stalk, that is anterior pituitary or adenohypophysis. It is originate from Rathke's pouch, that is invagination of the pharyngeal epithelium. এটা epithelial like characteristics, হ্যাঁ, সেই জন্য এটাকে অ্যাডিনোহাইপোফাইসিস বলে। আর posterior pituitary, it is originate from outgrowth of hypothalamus. হাইপোথ্যালামাসের আউটগ্রোথ থেকে posterior pituitary তৈরি হয়। তো hypothalamus is a completely neural tissue. So posterior pituitary also named as neurohypophysis. Neurohypophysis. আর এই দুইটার মাঝখানের অংশটাকে আমরা বলি পার্টস ইন্টারমিডিয়া। আচ্ছা, তাহলে এই যে পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে একটা স্মল গ্ল্যান্ড যেটা 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার এন্ড 0.5 থেকে 1 গ্রাম ইন ওয়েট। আর কোথায় থাকে এটা? ইট লাইজ ইন দ্য সিলা টার্সিকা, বনি ক্যাভিটি অ্যাট দ্য বেস অফ দ্য ব্রেন, এবং it is connected to the hypothalamus by the pituitary or hypophyseal stalk. Embryologically, the two portions of the pituitary originate from different sources. An anterior pituitary from Rathke's pouch, which is an embryonic invagination of the pharyngeal epithelium, and the posterior pituitary from the neural tissue, outgrowth from the hypothalamus. তাহলে posterior pituitary হচ্ছে নিউরাল টিস্যু আর anterior pituitary হচ্ছে গ্ল্যান্ডুলার, দ্যাট ইজ pharyngeal epithelium থেকে এটা অরিজিনেট করছে। আচ্ছা, তাহলে নেম দ্য হরমোনস ফ্রম anterior pituitary, এটা হচ্ছে তোমাদের ভাইবার কোশ্চেন, রিটেনেরও কোশ্চেন। এটা একেবারে মানে ভুলে গেলে চলবে না, এটা একদম মুখস্থ। The 6 important peptide hormones are secreted by the anterior pituitary. তাহলে পেপটাইড হরমোনস আমরা পড়েছিলাম, হরমোনের ক্লাসিফিকেশন করেছিলাম না, যে there are 3 types of hormone, প্রোটিন or peptide, তারপরে কি ছিল? amino acid steroid, derivatives from tyrosine. হ্যাঁ, derivatives of amino acid tyrosine.
তাহলে এই পিটুইটারি হরমোনস গুলো হচ্ছে পেপটাইড হরমোন। তাহলে প্রোটিন আর পেপটাইডের মধ্যে ডিফারেন্স কি? ম্যাডাম এমিনো অ্যাসিডের সংখ্যা ম্যাডাম 100 নিচে থাকলে ম্যাডাম পেপটাইড, আর 100 বেশি হলে ম্যাডাম প্রোটিন। হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে এই যে অ্যান্টিপিটুইটারি গুলো সবই হচ্ছে পেপটাইড হরমোন। হ্যাঁ, এই আরেকটা জিনিস তোমাদের বলতে চাচ্ছিলাম যে এই মাত্র কোশ্চেন আসে কিন্তু মাথা থেকে আবার চলে যায়। আচ্ছা, তাহলে 6 হরমোন ইম্পর্টেন্ট হরমোন সিক্রেটেড ফ্রম দ্য অ্যান্টিপিটুইটারি। তাহলে এই হরমোনগুলোর নাম কি কি? গ্রোথ হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন অ্যান্ড এই যে গোনাডোট্রপিক হরমোনস এর মধ্যেই আছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লুটিনাইজিং হরমোন। ঠিক আছে? আচ্ছা, ট্রপিক হরমোন কাকে বলে বলো দেখি? ট্রপিক হরমোন ম্যাডাম যে হরমোন অন্য গ্ল্যান্ডকে হরমোন করতে ম্যাডাম সিক্রেট করতে স্টিমুলেট করবে। অন্যান্য গ্ল্যান্ডকে সিক্রেট করতে ম্যাম ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেট হবে, আরেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এর উপর কাজ করবে। তাহলে ট্রপিক হরমোনস আর দোজ হু সিক্রেটেড ফ্রম অ্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ড এন্ড অ্যাক্টস অন অ্যানাদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে? যেমন এই যে এগুলো সবই ট্রপিক হরমোন, সবগুলো ট্রপিক হরমোন না। যেমন অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, হ্যাঁ, সে সিক্রেট হবে অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ড থেকে, কিন্তু কাজ করবে কার উপরে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল কর্টেক্স বা অ্যাড্রেনাল কর্টেক্স এর উপর কাজ করবে। তারপরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কার উপর কাজ করবে? থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করবে। আচ্ছা, প্রোল্যাকটিন হচ্ছে ব্রেস্টের উপর কাজ করবে। আর গোনাডোট্রপিক হরমোন হচ্ছে দুটো। দেয়ার আর টু হরমোনস দ্যাট উই কল গোনাডোট্রপিক হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লুটিনাইজিং হরমোন। তাহলে টোটাল এই যে এই দুটা মিলে টোটাল 6 হরমোনস ফ্রম অ্যান্টিপিটুইটারি। একদম মুখস্থ। আচ্ছা, এই যে তোমাদের হরমোন পড়তে হলে সবসময় এন্ডোক্রাইনোলজি হরমোন পড়তে হলে সবসময় তোমাদের চিন্তা করতে হবে হরমোনটা কোথা থেকে সিক্রেট হয়, অরিজিন কোথায়, অরিজিন অফ হরমোন কোথা থেকে, কোন সেল থেকে সিক্রেট হয়, তারপরে তার কেমিক্যাল নেচার কি, সে প্রোটিন নাকি স্টেরয়েড নাকি ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন, তার নেচার কি জিজ্ঞেস করবে। হ্যাঁ, তার ফাংশনস কি, ফাংশনস অফ হরমোন, রেগুলেশন, তার কিভাবে তার রেগুলেট হয়, সিক্রেশন কিভাবে রেগুলেশন হয়। হ্যাঁ, এবং তার ডিসঅর্ডার, হাইপোফাংশন হলে কি হবে, হাইপার ফাংশন হলে কি হবে, এই জিনিসগুলোই তোমাদের হরমোনসে পড়তে হয়। তাহলে there are 5 cell types can be differentiated. These 5 cell types are somatotrophs, corticotropes, thyrotropes, gonadotrophs. সোমাটোট্রপস, সোমা মানে হচ্ছে আমরা জানি বডি, তাই না? তাহলে সোমাটোট্রপস হচ্ছে সিক্রেট করবে হিউম্যান গ্রোথ হরমোন। হ্যাঁ, সোমাটোট্রপস হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন সিক্রেট করবে। কর্টিকোট্রপস হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন সিক্রেট করবে। থাইরোট্রপস হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেট করবে। আর গোনাডোট্রপস হচ্ছে গোনাডোট্রপিক হরমোন সিক্রেট করবে। যেটা গোনাডোট্রপিক হরমোনস গুলোর নাম কি? এটাও তোমার ভাইবার কোশ্চেন, যে গোনাডোট্রপিক হরমোনস গুলোর নাম বলো। লুটিনাইজিং হরমোন এন্ড ফলিকুল স্টিমুলেটিং হরমোন। আর হচ্ছে ল্যাক্টোট্রপস হচ্ছে প্রোল্যাকটিন সিক্রেট করবে। There are 5 types of cell in the pituitary gland that secretes different types of hormone. হ্যাঁ, somatotrophs, corticotropes, thyrotropes, gonadotrophs, lactotrophs. ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, এখন এগুলার পার্সেন্টেজ কত? সবচেয়ে বেশি হচ্ছে সোমাটোট্রপস। তাহলে সোমাটোট্রপস হচ্ছে একেবারে 30 to 40% অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ডে আছে, 30 to 40%। আর 20% আছে কর্টিকোট্রপস, and other cell types আছে 3 to 5%। আচ্ছা, সোমাটোট্রপস হচ্ছে আবার অ্যাসিটিক ডাই দিয়ে এটা স্টেইন হয়। হ্যাঁ, স্টেইন স্ট্রংলি উইথ অ্যাসিড ডাইজ and therefore called acidophile। এবং সোমাটোট্রপসকে আমরা অ্যাসিডোফিলও বলি, কারণ এটা হচ্ছে it takes acid dyes।
দাস পিটুইটারি যখন পিটুইটারি টিউমার যখন হবে, এখানে পিটুইটারি গ্ল্যান্ডে খুব কমনলি বেশ এটা কনজেনিটালি হতে পারে অথবা এনি টাইম আমাদের জীবনের লাইফ চক্রে যে কোনো সময় হতে পারে। পিটুইটারি টিউমার যদি হয়, সেই পিটুইটারি টিউমারকে আমরা অনেক সময় বলি অ্যাসিডোফিলিক টিউমার। Thus, pituitary tumor that secrete large quantities of human growth hormone are called acidophilic tumor. তাহলে সোমাটোট্রপস হচ্ছে সিক্রেট করে গ্রোথ হরমোন। তাহলে সোমাটোট্রপসকে আমরা আরেক নামে বলি অ্যাসিডোফিল। তাহলে এই যে সোমাটোট্রপস যদি টিউমার হয়, লার্জ কোয়ান্টিটিস অফ গ্রোথ হরমোন উইল বি সিক্রেটেড, দ্যাট ইজ কল্ড অ্যাসিডোফিলিক টিউমার। আচ্ছা, posterior pituitary হচ্ছে there are two hormones secreted by the posterior pituitary, নামটা মনে রাখো, পরে আমরা এটা posterior pituitary আবার পড়বো। Antidiuretic hormone, it is also called vasopressin. When increased amount of antidiuretic hormone secreted, it causes vessel constriction. এই জন্য বলা হয় vasopressin, ভেসেলকে প্রেস করে, কনস্ট্রিক্ট করে ভেসেলকে, সেই জন্য another name যখন excess secretion হয়, হ্যাঁ, when antidiuretic hormone excess secretion হয় তখন আমরা এটাকে বলি vasopressin, and another hormone is oxytocin. এই দুইটার ফাংশন পরে আমরা জানবো, এখন নামটা জেনে রাখো। posterior pituitary থেকে দুটো হরমোন, antidiuretic hormone and oxytocin। তাহলে হাইপোথ্যালামাস হচ্ছে কন্ট্রোল দ্য পিটুইটারি সিক্রেশন। পিটুইটারি সিক্রেশন কে কন্ট্রোল কে করে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। তাহলে almost all the secretion by the pituitary is controlled by either hormonal or nervous signal from the hypothalamus. তাহলে মানে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডটা হাইপোথ্যালামাস থেকে যে কন্ট্রোল হচ্ছে সেটা either hormonal or nervous control। বলতো হরমোনাল কন্ট্রোল কোনটা, অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? হরমোনাল কন্ট্রোল কারা, অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? Anterior to the blood vessels, there posterior to হ্যাঁ, হরমোন তো সিক্রেশনই হয় তো ডিরেক্টলি ব্লাডে। Yes, ma'am. Ductless gland, endocrine gland হচ্ছে ductless gland that secrete their product directly into the blood or body fluid. তাহলে anterior pituitary হচ্ছে হরমোনাল, আর posterior pituitary হচ্ছে নার্ভাস কন্ট্রোল। কারণ posterior pituitaryটা অরিজিনই করে হচ্ছে outgrowth of the hypothalamus. Hypothalamus itself is a nervous tissue. A secretion from the posterior pituitary is controlled by nerve signal that originate in the hypothalamus and terminate in the posterior pituitary. The regulation of secretion of anterior pituitary. Secretion by the anterior pituitary is controlled by hormones called hypothalamic releasing and hypothalamic inhibitory hormone secreted within the hypothalamus. তাহলে এই যে anterior pituitary secretion এটা কন্ট্রোল বাই হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাস কি সিক্রেট করে? হাইপোথ্যালামাসও হরমোন সিক্রেট করে, তারও আবার অনেকগুলো হরমোনের নাম তোমাদের শিখতে হবে। তাহলে হাইপোথ্যালামিক রিলিজিং এন্ড হাইপোথ্যালামিক ইনহিবিটরি হরমোন, যেটা কিনা পিটুইটারি গ্ল্যান্ডুলার সিক্রেশনকে কন্ট্রোল করে। এবং কিভাবে কন্ট্রোল করে? তারা ব্লাড ভেসেল দিয়ে আসে, হ্যাঁ, সেটাকে আমরা বলি পোর্টাল ব্লাড ভেসেল, হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল পোর্টাল ব্লাড ভেসেল। ঠিক আছে, তাহলে এই যে hypothalamic releasing and hypothalamic inhibitory hormone or factors secreted within the hypothalamus and then conducted to the anterior pituitary through minute blood vessels called hypothalamic hypophyseal portal vessels. In the anterior pituitary, these releasing and inhibitory hormones acts on the glandular cell to control their secretion. এই যে দেখো, তাহলে আমরা জানি পোর্টাল সিস্টেম তোমরা পড়েছো? ম্যাডাম মোটামুটি আইডিয়া আছে ম্যাডাম। আচ্ছা, তাহলে কি জানো বলো তো, পোর্টাল সিস্টেম কি? Two sets of capillary bed.
মানে এটা একটা কি এটা একটা সিস্টেম যেটা টু সেটস অফ ক্যাপিলারি দিয়ে ব্লাডটা পাস করে অরিজিনেট ফ্রম ক্যাপিলারি এন্ড এন্ডস ইন দ্য ক্যাপিলারি ক্যাপিলারি। হ্যাঁ তাহলে এরকম কতগুলা পোর্টাল মানে যেখানে টু সেটস অফ ক্যাপিলারি দিয়ে ব্লাড পাস করে সেটা হচ্ছে পোর্টাল সিস্টেম তাহলে টু সেটস অফ ব্লাড ক্যাপিলারি এরকম কয়েকটা এক্সাম্পল দাও দেখি Ma'am, hepatic portal system, renal portal system. সিস্টেম। ইয়েস গুড লিভার তারপর তোমার কিডনিও পড়ে আসছো না কিডনিতে জি ম্যাডাম গ্লোমেরুলাস একটা ক্যাপিলারি আবার পেরিটিউবুলার ক্যাপিলারি তাই না দুইটা ক্যাপিলারি তাহলে এখানেও তাই এখানে হচ্ছে এই যে হাইপোথ্যালামাসের লোয়ার পার্ট অফ দা হাইপোথ্যালামাস এটাকে বলে মিডিয়ান এমিনেন্স হ্যাঁ এখানে যে আর্টারিটা আসে মানে এটা আমরা কি বলি সুপিরিয়র হাইপোফাইসিয়াল আর্টারি হ্যাঁ যেটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ হ্যাঁ ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ এটা এখানে এসে এইটা মিডিয়ান এমিনেন্সের সাবস্টেন্সে এসে অনেকগুলা ক্যাপিলারি মানে ব্রাঞ্চিং হয়ে ক্যাপিলারি তৈরি করে মাইনর ব্লাড ভেসেলস ক্যাপিলারি তৈরি করে এই ক্যাপিলারি থেকে আবার ব্লাড ভেসেল পিটুইটারি স্টক দিয়ে নেমে অ্যান্টি পিটুইটারিতে গিয়ে আবার একটা ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করে ঠিক আছে তাহলে দেখো এখানে একটা ক্যাপিলারি নেটওয়ার্ক এখানে একটা ক্যাপিলারি নেটওয়ার্ক তাহলে যে হাইপোথ্যালামাস থেকে যে রিলিজিং অ্যান্ড ইনহিবিটরি হরমোনস যেগুলো হাইপোথ্যালামাস থেকে সিক্রেটেড হবে রিলিজিং অ্যান্ড ইনহিবিটরি হরমোন ফ্রম হাইপোথ্যালামাস passes through the artery from one set of capillary in the median eminence and passes through the pituitary stalk to the another sinuses in the anterior pituitary. This is called hypothalamic hypophyseal portal vessels. ঠিক আছে তাহলে তাহলে এই যে হরমোনস গুলা এইখান দিয়ে এই ব্লাডের মাধ্যমে এই যে ক্যাপিলারি নেটওয়ার্ক তারপরে আবার হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল পোর্টাল ভেসেলস এর মাধ্যমে অ্যান্টিপিটিউটারি সাইনাসে চলে আসে এই যে একটা ক্যাপিলারিতে চলে আসে তাহলে এখানে এসে সে স্টোর থাকে তারপরে আবার যখন দরকার হয় রিলিজ হয় তাহলে এইভাবে অ্যান্টিপিটিউটারি সিক্রেশন হচ্ছে হ্যাঁ ডিরেক্টলি ইনটু দ্য ব্লাড আচ্ছা তাহলে এই যে দেখো হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল পোর্টাল ব্লাড ভেসেলস অফ দ্য অ্যান্টিপিটিউটারি This highly vascular gland with extensive capillary sinus around the glandular cell. The blood that enters these sinuses passes first হচ্ছে another capillary bed in the lower hypothalamus, that is মানে median eminence. The blood then flows through the small hypothalamic hypophyseal portal blood vessels into the anterior pituitary sinuses. বুঝা গেছে? ম্যাডাম আরেকবার বলতে হয়েছে হ্যাঁ তারপরে লোয়ার মোস্ট এটা বলছি যে লোয়ার মোস্ট পোর্শন অফ দ্য হাইপোথ্যালামাস ইজ কল্ড মিডিয়ান এমিনেন্স which connects inferiorly with the pituitary stalk. Small arteries penetrate into the median eminence and then additional small blood vessels return to its surface coalescing to form the hypothalamic hypophyseal portal blood vessel. This blood vessel passes downward along the pituitary stalk to supply blood to the anteropituitary sinuses. Acha. The major hypothalamic releasing and inhibitory hormones are এখন আবার তোমাকে জিজ্ঞেস করা হবে যে hypothalamic hormones গুলোর নাম বলো name the hypothalamic hormones ঠিক আছে তাহলে তোমাদের এখানে আমরা জানি 4টা রিলিজিং হরমোন 2টা ইনহিবিটরি হরমোন রিলিজ হয় 4 রিলিজিং হরমোন 2 ইনহিবিটরি হরমোনস তাহলে 4 রিলিজিং হরমোনস গুলো কি কি থাইরোট্রপিন রিলিজিং হরমোন থাইরোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন গ্রোথ হরমোন রিলিজিং হরমোন ঠিক আছে আর হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন তাহলে 4 রিলিজিং হরমোন হ্যাঁ থাইরোট্রপিন রিলিজিং হরমোন এরা কাকে স্টিমুলেট করবে which causes release of thyroid stimulating hormone of anterior pituitary থাইরয়েড রিলিজিং হরমোন হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি এই যে ব্লাড দিয়ে হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল পোর্টাল ব্লাড ভেসেল দিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে যাবে
গিয়ে তারপরে স্টিমুলেট করবে টু সিক্রেট থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপরে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এটা কাকে স্টিমুলেট করবে? এটাও অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ডে যাবে, গিয়ে এটা স্টিমুলেট করবে টু রিলিজ অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন। ঠিক আছে? তারপরে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন which causes release of growth hormone by the antipityutary। তাহলে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যেটা সিক্রেট হচ্ছে ফ্রম হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে এটা ব্লাড ভেসেল হয়ে অ্যান্টিপিটিউটারিতে আসবে, অ্যান্টিপিটিউটারিকে তখন বলবে গ্রোথ হরমোন সিক্রেশন করো, তাহলে অ্যান্টিপিটিউটারি তখন গ্রোথ হরমোন সিক্রেশন করবে। এরপরে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেট হবে, তখন সে অ্যান্টিপিটিউটারি কে বলবে যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেট করো, তখন সে গোনাডোট্রপিন হরমোন গুলার নাম কি কি? লুটিনাইজিং হরমোন এন্ড ফলিকুল স্টিমুলেটিং হরমোন, যেটা আমরা শর্টকাট বলি LH and FSH, শর্টকাট আমরা বলি LH and FSH। ঠিক আছে? LH আমরা স্টুডেন্ট লাইফে বলতাম লেডিস হোস্টেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে লুটিনাইজিং হরমোন এন্ড ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এই যে পিউবার্টি আপ টু পিউবার্টি পর্যন্ত এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা সিক্রেট হয় না। ঠিক আছে? তখন যখন পিউবার্টি আসে তখন গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা সিক্রেট হয়, তারপর অ্যান্টিপিটিউটারি থেকে FSH and LH সিক্রেট হয় এবং পিউবার্টি অনসেট হয়। এরপর ইনহিবিটরি হরমোন গুলা কি কি আছে? গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, এটাকে আরেকটা নাম সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন এটা ইনহিবিট করবে গ্রোথ হরমোন, ইট ইনহিবিটস রিলিজ অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন রিলিজকে ইনহিবিট করবে, হতে দিবে না, তাহলে তো জায়ান্টই হয়ে যাবে, সব গ্রোথ হরমোন রিলিজ হতে হতে সব জায়ান্টই হয়ে যাবে। এটাকে একটা পজ দেয়। হ্যাঁ, তাহলে প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন which causes inhibition of prolactin secretion। তাহলে প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোনও হচ্ছে আপ টু মানে প্রেগন্যান্সির একদম ডেলিভারি পর্যন্ত ইনহিবিটরি হরমোনটা সিক্রেট হয়। এরপরে যখন ইস্ট্রোজেনের মানে প্লাসেন্টাল সেপারেশন হয় তখন ইস্ট্রোজেনের ইনহিবিটরি ইফেক্টটা চলে যায়, তখনই প্রোল্যাকটিন সিক্রেশন হয় এবং মিল্ক সিক্রেশন হয়। আমি আবার একটু হরমোনের ফাংশনও বলে দিচ্ছি, দরকার নেই, তোমরা এখন আপাতত নামগুলাই শিখো। হ্যাঁ, যে হাইপোথ্যালামিক হরমোনস গুলোর নাম কি কি? আচ্ছা, এই যে দেখো অ্যান্টিপিটিউটারি, এই অ্যান্টিপিটিউটারি থেকে গ্রোথ হরমোন সিক্রেশন হচ্ছে, যে কিনা বডি গ্রোথ করতেছে। এই গ্রোথ হরমোন হচ্ছে আবার একটা ডায়াবেটোজেনিক হরমোন, সে আবার ব্লাড সুগার লেভেল মানে ব্লাডে হ্যাঁ গ্লুকোজকে এন্ট্রি হতে দেয় না, স্কেলেটাল মাসেল লিভার এগুলোতে হ্যাঁ এডিপোজ টিস্যুতে গ্লুকোজ এন্ট্রি হতে দেয় না, যার জন্য ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়। এই জন্য ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেলে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এই থাইরোট্রপিন হরমোন, যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে একটু সিক্রেট দেওয়ার হরমোন, T3 T4 সিক্রেট করে। হ্যাঁ, এরপরে হচ্ছে কর্টিকোট্রপিন হরমোন বা ACTH, এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সকে স্টিমুলেট করে টু সিক্রেট দেয়ার হরমোন। তারপরে হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন, অ্যান্টিপিটিউটারি থেকে ফলিকুল স্টিমুলেটিং হরমোন সিক্রেট হয়, যেটা গোনাডস ওভারি অথবা টেস্টিস, ওভারি অথবা টেস্টিসে এই যে ফলিকুল গুলাতে গ্রো করে এবং টেস্টিসে স্পার্মাটোজেনেসিসে হেল্প করে, বিশেষ করে স্পার্মিওজেনেসিসে হেল্প করে। লুটিনাইজিং হরমোন, সেটাও ওভারিতে কর্পাস লুটিয়াম তৈরিতে সাহায্য করে। It helps in the formation of corpus luteum, and in case of male, it helps spermiogenesis. And antipituitary থেকে prolactin secretion হয়, it acts on the breast for milk synthesis during lactation.
দেখো যে অ্যান্টিপিউটারি থেকে কত হরমোন সিক্রেশন হয় এবং তাদের কত ভাস্ট ফাংশন। এখন আমরা চলে আসলাম, এতক্ষণ অনেক কথা বললাম, এখন আমরা চলে আসি ফিজিওলজিক ফাংশন অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের ফাংশন, আমরা অ্যান্টিপিউটারিতে এত হরমোনগুলোর নাম পড়লাম, কিন্তু আমরা পড়ব শুধুমাত্র গ্রোথ হরমোন। বাদ বাকি হরমোনগুলো আমরা একে একে, তোমাদের মনে হয় থাইরয়েড হরমোন পড়া হয়ে গেছে তাই না? হ্যাঁ, একে একে সব হরমোনগুলো ওভাবে পড়তে থাকবে, কিন্তু পিটুইটারি হরমোনসে এখানে আমরা গ্রোথ হরমোনটাই করব। তাহলে গ্রোথ হরমোনের আরেকটা নাম কি? সোমাটোট্রপিন। সোমা মানে বডি, তাহলে বডির গ্রোথে হেল্প করে। হ্যাঁ, গ্রোথ হরমোন, এই তোমাদের গ্রোথ হরমোনের ফাংশন জিজ্ঞেস করলে প্রথমেই যেটা বলতে হবে যে গ্রোথ হরমোন প্রমোটস গ্রোথ অফ মেনি বডি টিস্যুস। গ্রোথ অফ মেনি বডি, তুমি প্রথমে যদি মেটাবলিক ফাংশন বলা শুরু করো তাইলেই কিন্তু বাস শেষ, কিন্তু বলবে হ্যাঁ এটা কেন বললে, আগে কি বলতে হবে? প্রথমে, হ্যাঁ, প্রথমে যেটা ইম্পর্টেন্ট, যেটা মেইন ফাংশন গ্রোথ, নামে নাম গ্রোথ করবে, তোমাকে প্রথমে সেটাই আগে বলতে হবে। তাহলে গ্রোথ হরমোন প্রমোটস গ্রোথ অফ মেনি বডি টিস্যু। কিভাবে? ইট প্রমোটস ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য সেল অ্যান্ড ইনক্রিজ মাইটোসিস। সাইজ অফ দ্য সেল, সাইজ বাড়াবে, মাইটোসিস করে নাম্বার বাড়াবে। ঠিক আছে, এরপর হচ্ছে মেটাবলিক ইফেক্টস অফ গ্রোথ হরমোন। এখন এক কথায় যদি বলা হয় যে মেটাবলিক ফাংশনস অফ গ্রোথ হরমোন, তিনটা কথায় বলো। মানে মেটাবলিজম কার কার উপর হয়? আমরা জানি আমাদের কি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই তিনটার উপর। তাহলে প্রোটিনের উপর কি কাজ করে গ্রোথ হরমোন, কার্বোহাইড্রেটের উপর কি ফাংশন, ফ্যাটের উপর কি ফাংশন, এই তিনটার উপর এক কথায় কি কি ফাংশন। এরপরে আমরা আর এগুলার একটু ডিটেলসে যাব। তাহলে মেটাবলিক ইফেক্টস অফ গ্রোথ হরমোন, ফার্স্ট হচ্ছে ইট ইনক্রিজ রেট অফ প্রোটিন সিনথেসিস ইন মোস্ট সেলস অফ দ্য বডি। তাহলে প্রোটিন সিনথেসিস করবে, অ্যানাবলিক হরমোন। হ্যাঁ, ইনক্রিজ রেট অফ প্রোটিন সিনথেসিস ইন মোস্ট সেলস অফ দ্য বডি। তারপর হচ্ছে কি করবে? মোবিলাইজেশন, ফ্যাট ডিপো থেকে ফ্যাটি অ্যাসিড মোবিলাইজ করবে। ফ্যাট ডিপোজ গুলো কি? এডিপোজ টিস্যু। ইনক্রিজ মোবিলাইজেশন অফ fatty acid from adipose tissue, increase free fatty acid in the blood, and increase use of fatty acid for energy. তাহলে আমাদের ফ্যাট ডিপো গুলো থেকে ফ্যাটি অ্যাসিড মোবিলাইজ করবে, ব্লাডে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেবে, ইনক্রিজ ফ্রি ফ্যাটি অ্যাসিড ইন ব্লাড। তারপরে এই ফ্যাটি অ্যাসিড থেকে এসিটাইল কোএনজাইম হবে, এসিটাইল কোএ হবে, সেখান থেকে এটা আমাদের বডির এনার্জিতে খরচ হয়ে যাবে। increases use of fatty acid for energy. আর হচ্ছে কি করবে? decrease rate of glucose utilization throughout the body. গ্লুকোজের উপর কি করবে? এটা গ্লুকোজকে সেলের ভিতরে ঢুকতেই দিবে না। আমরা সেল বলতে কোন সেলগুলোকে বুঝি? অ্যাকচুয়ালি কোন সেলগুলোকে বুঝি? স্কেলিটাল মাসেল, তারপরে লিভার, এডিপোজ টিস্যু। হ্যাঁ, এডিপোজ টিস্যু, স্কেলিটাল মাসেল, লিভার। তাহলে ডিক্রিজ গ্লুকোজ আপটেক বাই দিস সেল। হ্যাঁ, ডিক্রিজ গ্লুকোজ ইউটিলাইজেশন বাই দিস সেল। এই গ্লুকোজ গুলাকে ঢুকতেই দিবে না সেলের ভিতরে। আচ্ছা, তাহলে এই যে আচ্ছা, এরপরে যাই। গ্রোথ হরমোন প্রমোটস প্রোটিন ডিপোজিশন ইন টিস্যুস। যে প্রোটিনের যে স্টেপস অফ সিনথেসিস, এটা মোটামুটি সব হরমোনে একই রকম পাবে, একই কথা তোমরা প্রত্যেকটা হরমোনে পাবে, অনেক হরমোনে এই একই কাজ করে। হ্যাঁ, এই স্টেপটা সব জায়গায় একই পাবে। তাহলে এনহ্যান্সমেন্ট অফ অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্ট থ্রু দ্য সেল মেমব্রেন, সেল মেমব্রেনের ভিতর দিয়ে অ্যামিনো অ্যাসিডের ট্রান্সপোর্ট বাড়িয়ে দিবে। তারপরে এনহ্যান্সমেন্ট অফ আরএনএ ট্রান্সলেশন, আরএনএ ট্রান্সলেশন করবে,
to cause protein synthesis by the ribosome and increase nuclear transcription of DNA to form RNA. Actually মানে অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্ট হবে সেল মেমব্রেন দিয়ে সেলের ভিতরে, এরপরে সে ডিএনএ ট্রান্সক্রিপশন করবে, এরপরে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে, হ্যাঁ মেসেঞ্জার ট্রান্সলেশন অফ মেসেঞ্জার আরএনএ, এই মেসেঞ্জার আরএনএ তখন ডিফিউজ হয়ে সাইটোপ্লাজমে আসবে, তারপর রাইবোজোমকে বলবে টু সিনথেসাইজ প্রোটিন সিনথেসাইজ হবে রাইবোজোমের ভিতরে। এই স্টেপটাই সবগুলো মানে অনেক হরমোনে তোমরা এই একই স্টেপ করবে। এবং ডিক্রিজ ক্যাটাবলিজম অফ প্রোটিন এন্ড অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের ক্যাটাবলিজম মানে প্রোটিন ভাঙতে দিবে না, হ্যাঁ প্রোটিন তৈরি করবে, সে প্রোটিন করবে, হ্যাঁ ভাঙতে দিবে না। ডিক্রিজ ক্যাটাবলিজম অফ প্রোটিন এন্ড অ্যামাইনো অ্যাসিড, সো ইট অ্যাক্টস অ্যাজ এ পোটেন্ট প্রোটিন স্পেয়ারার, মানে যে আন্ডার দ্য মানে গ্রোথ হরমোন হচ্ছে এনার্জি হিসাবে তার সবচেয়ে পছন্দ হচ্ছে ফ্যাটকে সে এনার্জি হিসাবে দিবে, কিন্তু কার্বোহাইড্রেট প্রোটিনকে এনার্জি হিসাবে দিবে না, ঠিক আছে? তাহলে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্রোথ হরমোন ফ্যাট ইজ ইউজড ফর এনার্জি, ফ্যাট ইজ ইউজড ফর এনার্জি ইন প্রিফারেন্স টু দ্য ইউজ অফ কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন। বুঝা গেল? কার্বোহাইড্রেট প্রোটিনের চাইতে ফ্যাটটাকে ইউজ করতে পছন্দ করে, ফ্যাটটাকে ইউজ করে এনার্জি দেয়। Thus is act as a potent protein sparer, এজন্য এটাকে প্রোটিন স্পেয়ারার হরমোন বলে, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, গ্রোথ হরমোন ইনহ্যান্সেস ফ্যাট ইউটিলাইজেশন ফর এনার্জি, যে গ্রোথ হরমোনের খুব প্রিয় যে ফ্যাটকে সে এনার্জি দিবে, ফ্যাটকে সে ভেঙে টেঙে এনার্জি দিবে। তাহলে ইট কজেস দ্য রিলিজ অফ ফ্যাটি অ্যাসিড ফ্রম এডিপোজ টিস্যু, এই জন্য যারা লম্বা হয় দেখো না, যারা খুব লম্বা তারা লিন এন্ড থিন হয়, হ্যাঁ কারণ ফ্যাট গুলাকে সব মোবিলাইজ করে এনার্জি হিসেবে ছেড়ে দেয়, হ্যাঁ লিন বডি মাস বেশি হয়, হ্যাঁ গ্রোথ হরমোন বেশি থাকলে। আচ্ছা, causes the release of fatty acid from adipose tissue, and growth hormone enhances the conversion of fatty acid to acetyl coenzyme A, acetyl-CoA, and its subsequent utilization for energy. বুঝা গেল? জি ম্যাডাম। তাহলে ফ্যাট থেকে acetyl-CoA হবে, acetyl-CoA হচ্ছে এনার্জি হিসেবে এটা খরচ হয়ে যাবে। আচ্ছা, কিটোজেনিক ইফেক্ট অফ এক্সেসিভ গ্রোথ হরমোন, এখন যদি এক্সেস গ্রোথ হরমোন মানে নরমালের চেয়ে বেশি এক্সেস গ্রোথ হরমোন যদি সিক্রেট হয় তাহলে একটা কিটোজেনিক ইফেক্ট হবে, যেটা আমাদের বডির জন্য টক্সিক, আমাদের বডির জন্য এটা ভালো না, হ্যাঁ কিটোজেনিক ইফেক্ট অফ এক্সেস গ্রোথ হরমোন মানে fat mobilization from adipose tissue sometimes becomes so great that large quantities of acetic acid are formed by the liver and released into body fluids, thus causing ketosis. তাহলে এক্সেসিভ যদি গ্রোথ হরমোন সিক্রেশন হয় তাহলে বেশি এডিপোজ টিস্যু থেকে ফ্যাট মোবিলাইজেশন হবে, ফ্যাট মোবিলাইজেশন বেশি হচ্ছে, বেশি ফ্যাটি মানে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, এইগুলো সব তখন কনভার্টেড হবে লিভারে গিয়ে অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড, আরো কিছু আছে মানে কিটোন বডিজ, বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড, অ্যাসিটোন, এগুলো তৈরি করবে, হ্যাঁ লিভার তখন এই যে সবগুলোকে বলে আমরা কিটোন বডিজ, যে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড, অ্যাসিটোন, হ্যাঁ এগুলো যে লিভারে সিনথেসিস হবে, এই লিভার তখন এগুলো সব ব্লাডে পাঠিয়ে দিবে, তখন একটা কন্ডিশন গ্রো করবে, সেটাকে আমরা বলি কিটোঅ্যাসিডোসিস, এটা থেকে কমা এবং ডেথ হয়ে যেতে পারে, পেশেন্ট তখন কমা থেকে ডেথ হয়ে যেতে পারে। This excessive mobilization of fat from the adipose tissue also frequently causes a fatty liver. যদি এরকম এক্সেস যদি মোবিলাইজেশন হয় ফ্যাট থেকে তাহলে সে যে লিভারে যাবে, লিভারে গিয়ে এইভাবে বসে থাকবে, আস্তে আস্তে এটা ফ্যাটি লিভার হতে থাকবে, ফ্যাটি লিভার, তাহলে এডিপোজ টিস্যুতে এটা ফ্যাটি লিভার তৈরি করতে পারে। যে গ্রোথ হরমোন ডিক্রিজ কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন,
আচ্ছা, গ্রোথ হরমোন হচ্ছে কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন কমাবে। কিভাবে কমাবে? সে ঢুকতেই দিবে না সেলের ভিতরে গ্লুকোজ। আমরা যে খাবার টাবার খাই সবগুলোর এন্ড প্রোডাক্ট কি? গ্লুকোজ না? যেমন কার্বোহাইড্রেট যে খাচ্ছি সেটার এন্ড প্রোডাক্ট কি? গ্লুকোজ। গ্লুকোজ, প্রোটিন, হ্যাঁ প্রোটিন খাচ্ছি, প্রোটিনের এন্ড প্রোডাক্ট কি? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, ফ্যাট খাচ্ছি, ফ্যাটের এন্ড প্রোডাক্ট কি? ফ্যাটি অ্যাসিড, মোনোএসাইল, গ্লিসারল। গ্লিসারল। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড এন্ড মোনোএসাইল গ্লিসারল। তাহলে এই যে কার্বোহাইড্রেট যে খাচ্ছি আমাদের, তারপরে এন্ড প্রোডাক্ট গ্লুকোজ হচ্ছে ব্লাডেই থেকে যাচ্ছে। গ্লুকোজটা আর কোনো সেলে আপটেক হতে পারছে না। তাহলে ডিক্রিজ গ্লুকোজ আপটেক ইন টিস্যুস সাচ এজ স্কেলেটাল মাসল ফ্যাট। ঠিক আছে, এখানে কোনো গ্লুকোজ আপটেক হচ্ছে না। তারপরে ইনক্রিজ গ্লুকোজ প্রোডাকশন বাই দ্য লিভার। এদিকে লিভারে গ্লুকোনিওজেনেসিস বেড়ে যায়। হ্যাঁ, লিভারে আবার গ্লুকোজ সিনথেসিস বাড়ে। ইনক্রিজ গ্লুকোজ প্রোডাকশন বাই দ্য লিভার। ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন। এত ব্লাডে যদি তোমরা জানো, তোমরা দেখেছো বয়স্ক মানুষরা ব্লাড গ্লুকোজ, ডায়াবেটিস যেটা আমরা বলি, ব্লাড গ্লুকোজ যখন বেড়ে যায় সেটা এসে কন্ডিশনকে আমরা ডায়াবেটিস বলি। তাহলে দেখেছো যে ডায়াবেটিস হলে ইনসুলিন নেয়, তাই না? জি ম্যাডাম। ইনসুলিনের মেইন ফাংশন কি? ইনসুলিনের মেইন ফাংশন টু ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, তাই না? সেলুলার আপটেক জি বাড়িয়ে ম্যাডাম। সেলুলার আপটেক বাড়িয়ে দিবে না। হ্যাঁ, তাহলে ইনসুলিন ইনজেকশন যে আমরা নেই বয়স্করা, তারা নেয় যাতে করে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায়। এই ব্লাডের মধ্যে অনেক গ্লুকোজ থাকে যেটাকে আমরা বলি হাইপার গ্লাইসেমিয়া। তখন সেই এই গ্লুকোজ গুলাকে সেলের ভিতরে ঢুকিয়ে দেয়, যেমন স্পেশালি হচ্ছে স্কেলেটাল মাসল, এডিপোস টিস্যু, লিভার। তাহলে এগুলোর ভিতরে ঢুকে দেয়। এখন এত ব্লাডে এত ইনসুলিন সিক্রেশন হচ্ছে, এই ইনসুলিন তখন আর ফাংশন করতে পারে না। হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। ইনসুলিন প্রচুর পরিমাণে সিক্রেশন হচ্ছে কিন্তু। হ্যাঁ, বিটা সেলস অফ প্যানক্রিয়াস, বিটা সেলস অফ আইলেটস অফ ল্যাঙ্গারেন্স অফ প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয়, কিন্তু ইনসুলিন কাজই করতে পারে না। কেন কাজ করতে পারে না? কারণ ফ্রি ফ্যাটি অ্যাসিড তো রয়ে গেছে ব্লাডে। হ্যাঁ, প্রচুর ব্লাডে ফ্রি ফ্যাটি অ্যাসিড। এই ফ্রি ফ্যাটি অ্যাসিড তখন সেলের যে রিসিপ্টর, আর তোমরা জানো যে হরমোন রিসিপ্টরের সাথে বাইন্ড করে হরমোন রিসিপ্টর কমপ্লেক্স তৈরি করে, তারপর সে ফাংশন করে। উইদাউট রিসিপ্টর a hormone cannot act. রিসিপ্টর ছাড়া হরমোন কখনোই ফাংশন করতে পারে না। তাহলে এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলা, এই ফ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে স্কেলেটাল মাসল, এডিপোস টিস্যু, লিভার, এগুলার রিসিপ্টরকে সেন্সিটাইজ করে দেয়। হ্যাঁ, মানে ডিক্রিজ সেন্সিটাইজ করে দেয়। এই কারণে ইনসুলিন ওই রিসিপ্টর উপর কোনো কাজ করতে পারে না, রিসিপ্টরের সাথে বাইন্ড করতে পারে না। এই কন্ডিশনকে আমরা বলতেছি ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স, এই কারণে ব্লাড গ্লুকোজ লেভেল হাই থাকে। এই জন্য গ্রোথ হরমোনের আরেকটা নাম হচ্ছে ডায়াবেটোজেনিক হরমোন। তাহলে গ্রোথ হরমোন ইফেক্টস আর কল্ড ডায়াবেটোজেনিক। Each of these changes result from growth hormone induced insulin resistance. কিভাবে হয়? Growth hormone induced increase in blood concentration of fatty acid likely contribute to impairment of insulin's action on tissue glucose utilization. তাহলে এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে যায়, তখন সে এই যে ইনসুলিন যে রিসিপ্টরের উপর কাজ করবে, সেই রিসিপ্টরের সেন্সিটাইজেশন কমিয়ে দিচ্ছে, ইম্পেয়ার করে দিচ্ছে, সেটা নষ্ট করে দিচ্ছে। Raising blood levels of fatty acid above normal rapidly decrease the sensitivity of the liver and skeletal muscle to insulin's effect on carbohydrate metabolism. এটা কি বুঝা গেছে? বুঝতে পেরেছো? ম্যাডাম আরেকবার বললে ভালো হয় ম্যাডাম। আচ্ছা, যে গ্রোথ হরমোনের মেইন ফাংশন হচ্ছে মোবিলাইজেশন অফ ফ্যাটি অ্যাসিড ফ্রম এডিপোস টিস্যু। তাহলে এই যে ফ্যাটি অ্যাসিড গুলা বেশি বেশি ব্লাডে চলে আসতেছে। এই ফ্যাটি অ্যাসিড গুলা হচ্ছে সেলের, স্পেশালি স্কেলেটাল মাসেল, লিভার, এডিপোস টিস্যু, এই সমস্ত সেলের যে রিসিপ্টর, সেই রিসিপ্টরকে মানে ইয়ে করে দেয়, ইউটিলাইজেশন
কমিয়ে দেয় বা সেন্সিটিভিটি কমিয়ে দেয় ফর ইনসুলিন। ইনসুলিন ওই রিসেপ্টরের উপর ফাংশন করার কথা, ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেলের ভিতরে গ্লুকোজ ঢুকানোর কথা, কিন্তু ইনসুলিন কাজই করতে পারে না বিকজ অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড এই রিসেপ্টর গুলোকে নষ্ট করে দেয়, হ্যাঁ, সেন্সিটাইজ করে দেয়, মানে ডিক্রিজ দ্য সেন্সিটিভিটি অফ দ্য ইনসুলিনস ইফেক্ট। ইনসুলিন যে এই রিসেপ্টরের উপর ফাংশন করবে, এই রিসেপ্টরের উপর সে কম্বাইন্ড করতে পারে না, ফাংশন করতে পারে না, সে রিসেপ্টরটাকে চিনতে পারে না, ঠিক আছে? এই কারণে ব্লাড গ্লুকোজ গুলা ব্লাডেই থেকে যায়, সেই ব্লাড গুলো আর আমাদের স্কেলেটাল মাসেলে অথবা লিভারে বা অ্যাডিপোজ টিস্যুতে আর কোনো সেলের ভিতরে সে ঢুকতেই পারে না গ্লুকোজ গুলো ব্লাডেই থেকে যাচ্ছে। তাহলে ব্লাডে যদি থেকে যায় গ্লুকোজ, সেই কন্ডিশনটাকে আমরা বলি ডায়াবেটিস, হাইপারগ্লাইসেমিয়া। তাহলে গ্রোথ হরমোন হচ্ছে একটা ডায়াবেটোজেনিক হরমোন। এরকম আরো কতগুলা তোমাদের ভাইভা জিজ্ঞেস করবে, নেম সাম ডায়াবেটোজেনিক হরমোন, যেমন একটা গ্রোথ হরমোন, কর্টিসল, আর কি আছে, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, তারপরে আর কি আছে, গ্লুকাগন, হ্যাঁ, এগুলা সবই হচ্ছে ডায়াবেটোজেনিক হরমোন। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ম্যাম এটা কি স্বাভাবিক অবস্থায় এরকম হবে? হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক অবস্থাতেই। তাহলে কি সবারই এমন হবে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, সবারই এরকম হবে। তাহলে কি সবার ডায়াবেটিস হবে? হ্যাঁ, সবারই ডায়াবেটিস হবে। মানে সবার ডায়াবেটিস হবে না অ্যাকচুয়ালি ম্যাডাম। গ্রোথ হরমোন এক্সেস রিলিজ হলে ওইগুলো হবে না ম্যাডাম? হ্যাঁ, গ্রোথ হরমোন এক্সেস রিলিজ হলে এই যে ম্যাডাম ডায়াবেটিসের ব্যাপারটা আসবে না? হ্যাঁ হ্যাঁ, গ্রোথ হরমোন যদি এক্সেস হয় ম্যাম এই সমস্যাটা কি ম্যাম বাচ্চাদের বেশি হওয়ার কথা নাকি ম্যাম? বাচ্চাদের যেহেতু গ্রোথ হয় বেশি নাকি? না 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 না, বাচ্চাদের যদি ডায়াবেটিস হয় সেটা জুভিনাইল ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, বাচ্চাদেরও হয়। আর টাইপ 2টা আফটার 40 ইয়ার্স এর পরে হয়, ঠিক আছে? এক্সেস গ্রোথ হরমোন যদি সিক্রেট হয় তাহলে ডায়াবেটোজেনিক হরমোন হবে, ডায়াবেটিস হবে। তখন তো ইনসুলিন দিলেও কাজ হবে না। আচ্ছা, গ্রোথ হরমোন না, তখন আবার ইনসুলিন দিলেও কাজ হবে না। আচ্ছা, গ্রোথ হরমোন স্টিমুলেট কার্টিলেজ এন্ড বোন গ্রোথ, ঠিক আছে? গ্রোথ হরমোন হচ্ছে কার্টিলেজ এবং বোন গ্রোথ করে। কিভাবে করে? Multiple effects of growth hormone on bone, including increased deposition of protein by the chondrocytic and osteogenic cell that causes bone growth. তাহলে ইনক্রিজ, এই যে আমরা জানি বোনসের সেলগুলো কি কি আছে, অস্টিওপ্রোজেনেটর সেল, হ্যাঁ, অস্টিওপ্রোজেনেটর সেল যেটা স্টেম সেল, তারপরে অস্টিওব্লাস্ট যেটা ইম্যাচিউর বোন সেল, অস্টিওসাইট ম্যাচিউর সেল, তারপরে অস্টিওক্লাস্ট যেটা বোন সেলকে খেয়ে ফেলে, রিজর্পশন করে। আরেকটা নাম কি, মেডিকেল টার্ম কি, রিজর্পশন, রিঅ্যাবজর্পশন না কিন্তু, রিজর্পশন, ইটিং অ্যাওয়ে, বোনকে খেয়ে ফেলে, হ্যাঁ, এগুলো হচ্ছে বনি সেল। আর হচ্ছে কন্ড্রোসাইট যেটা হচ্ছে কার্টিলেজের সেল, তাই না? কার্টিলেজ সেলকে আমরা বলি কন্ড্রোসাইট। তাহলে increased deposition of protein by the chondrocytic and osteogenic cell that causes bone growth. তাহলে প্রোটিন আমরা জানি, প্রোটিন হচ্ছে গ্রোথে হেল্প করে, তাহলে প্রোটিন ডিপোজিশন হবে এই কন্ড্রোসাইটিক অস্টিওজেনিক সেলে। তারপরে এই অস্টিওজেনিক সেল এবং কন্ড্রোসাইটিক সেলের নাম্বার বাড়িয়ে দেবে, ইনক্রিজ দ্য রেট অফ রিপ্রোডাকশন অফ দি সেল, কন্ড্রোসাইটিক এবং অস্টিওজেনিক সেলের সংখ্যা বাড়িয়ে দেবে। তারপরে হচ্ছে আবার কনভার্ট করবে কন্ড্রোসাইট ইনটু অস্টিওজেনিক সেল, মানে কার্টিলেজ থেকে বোনে কনভার্ট করবে। তাহলে স্পেসিফিক ইফেক্ট অফ কনভার্টিং কন্ড্রোসাইট ইনটু অস্টিওজেনিক সেল, দাস কজিং ডিপোজিশন অফ নিউ বোন। তাহলে কন্ড্রোসাইট থেকে অস্টিওজেনিক সেলে কনভার্ট হলে বনি ডিপোজিশন হবে।
এই 3 ভাবে বনি গ্রোথ করে, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, 2 প্রিন্সিপাল মেকানিজম অফ বোন গ্রোথ। দুইটা মানে দুই ভাবে বনি গ্রোথ করে। এক হচ্ছে ইনক্রিজ ইন লেন্থ, আরেকটা হচ্ছে ইনক্রিজ ইন থিকনেস। এই যে ইনক্রিজ ইন থিকনেস, ঠিক আছে? তাহলে ইনক্রিজ ইন লেন্থে ইনক্রিজ করবে কিভাবে? লেন্থ মানে একটা লম্বালম্বি ভাবে বাড়াবে, লং বোনসের উপর কাজ করবে। লংগিটিউডিনাল। হ্যাঁ, লং বোনসের উপর ফাংশন করবে। তাহলে ফার্স্ট হচ্ছে ইন রেসপন্স টু গ্রোথ হরমোন স্টিমুলেশন দ্য লং বোন গ্রো ইন লেন্থ অ্যাট দ্য এপিফাইজিয়াল কার্টিলেজ। এপিফাইজিয়াল কার্টিলেজের উপরে সে ফাংশন করবে। where the epiphyseal at the ends of the bone are separated from the shaft. This growth first causes deposition of new cartilage followed by its conversion into new bone, thus elongating the shaft and pushing the epiphysis further and further apart. তাহলে এই যে একটা লং বোনের ছবি আমি দিয়েছি, দেখো এই মাঝখানের অংশটাকে কি বলে? ডায়াফাইসিস না? ডায়াফাইসিস। জি ম্যাডাম। ডায়াফাইসিস বা শ্যাফট অফ দ্য লং বোন। আর এই যেখানে এট দ্য এন্ড অফ দ্য লং বোনের দুই পাশে কি থাকে? এপিফাইসিস। এপিফাইসিস বা এখানে থাকে এপিফাইজিয়াল কার্টিলেজ। বিফোর ইউ মানে এটা কি অ্যাডোলেসেন্সের আগ মুহূর্ত পর্যন্ত, মানে পিউবার্টি আসার আগ মুহূর্ত পর্যন্ত এখানে এপিফাইজিয়াল কার্টিলেজ থাকে। হ্যাঁ, তাহলে এই গ্রোথ হরমোন অ্যাক্ট অন দিস এপিফাইজিয়াল কার্টিলেজ এট দ্য এন্ড অফ দ্য লং বোন। তাহলে এই এপিফাইজিয়াল কার্টিলেজে কি করবে? ডিপোজিশন অফ নিউ কার্টিলেজ, এখানে নতুন নতুন কার্টিলেজ দিবে। ফলোড এই কার্টিলেজ গুলো তখন আস্তে আস্তে নতুন বোনে কনভার্টেড হয়ে যাবে। এইভাবে ইলংগেশন হতে থাকবে। শ্যাফট থেকে এটা ফার্দার এন্ড ফার্দার অ্যাপার্ট হয়ে লম্বা হতে থাকবে। এভাবে ইনক্রিজিং ইন লেন্থে সে ইনক্রিজ হতে থাকবে। নতুন কার্টিলেজ দিবে, আবার সেটা বোনস হবে, আবার এটা আবার মানে সরতে থাকবে, আবার নতুন নতুন কার্টিলেজ আসবে, আবার সেটা বোনস হয়ে যাবে, আবার এটা সরবে। এইভাবে আস্তে আস্তে এটা ইনক্রিজ ইন লেন্থ, ঠিক আছে? তাহলে ডিপোজিশন অফ নিউ কার্টিলেজ ফলোড বাই ইটস কনভার্সন ইনটু নিউ বোন, thus elongating the shaft and pushing the epiphysis further and further apart. তাহলে এইভাবে লেন্থ করতেছে। এখন হচ্ছে at the same time তখন হচ্ছে epiphyseal cartilage itself is progressively used up, so by the late adolescence no additional epiphyseal cartilage remains to provide for further long bone growth. এইভাবে হতে হতে এক সময় এপিফাইজিয়াল কার্টিলেজটা ইউজড আপ হয়ে যাবে, আর এপিফাইজিয়াল কার্টিলেজ পাওয়া যাবে না। তখন লেট অ্যাডোলেসেন্সে এই যে এপিফাইসিসের সাথে ডায়াফাইসিস ইউনাইট হয়ে যাবে। হ্যাঁ, এখন যখন আর এপিফাইজিয়াল কার্টিলেজ পাওয়া যাবে না, সব তখন বোনস হয়ে যাবে, তখন হচ্ছে এপিফাইসিস এবং ডায়াফাইসিস ইউনাইট হয়ে যাবে, একসাথে যোগ হয়ে যাবে। তখন আর কোনো বনি গ্রোথ হবে না। হ্যাঁ, আর কোনো বনি গ্রোথ হবে না, বনি গ্রোথ বন্ধ হয়ে যাবে। At this time, bony fusion occurs between the shaft and the epiphysis at each end, so no further lengthening of the long bone can occur. ঠিক আছে? জি ম্যাডাম। তার মানে ম্যাম একটা নির্দিষ্ট বয়স পার হওয়ার পর মানুষ কখনোই লম্বা হবে না। হ্যাঁ, আল্লাহ। কিন্তু মেমব্রেনাস বোন আমাদের মেমব্রেনাস বোন গুলা কি কি বলতো? ম্যাডাম স্কালের বোন, ফেশিয়াল বোন, হ্যাঁ, স্টারনাম, হ্যাঁ, রিবস, হ্যাঁ, ভার্টিব্রা বললো না কেন? ভার্টিব্রা, ক্লাভিকল, হ্যাঁ, তারপরে হিপ বোন, এগুলা না? জি ম্যাডাম। হ্যাঁ, এই বোনস গুলা কিন্তু থিকনেস বাড়তেই থাকবে। হ্যাঁ, এগুলা থ্রু আউট দ্য লাইফ এইগুলার থিকনেস চলতেই থাকবে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্রোথ হরমোন। তাহলে সেকেন্ড, ইনক্রিজ ইন থিকনেস। অস্টিও আমরা জানি যে বনে একটা বনি সেল হচ্ছে অস্টিওব্লাস্ট, যেটা বনি পেরিওস্টিয়াম, বনের কভারিং যেটা পেরিওস্টিয়াম এবং বনি ক্যাভিটিসে পাওয়া যায়। সে অস্টিওব্লাস্ট হচ্ছে কি? অস্টিওব্লাস্টের কাজ হচ্ছে নিউ বোন তৈরি করা।
নিউ বোন দিবে অন দ্য সারফেস অফ দ্য ওল্ডার বোন, আর সাইমালটেনিয়াসলি অস্টিওক্লাস্ট হচ্ছে রিমুভ দ্য ওল্ড বোন। হ্যাঁ, তাহলে osteoblast in the bony periosteum and some bony cavities deposit new bone on the surface of the older bone, and simultaneously osteoclast in the bone remove the old bone. তাহলে osteoblast হচ্ছে নিউ বোন দিবে আর osteoclast হচ্ছে বোনস গুলোকে খেয়ে ফেলবে। When the rate of deposition is greater than that of resorption, the thickness of the bone increases. যখন ডিপোজিশনটা বেশি হবে রিজর্পশনের চেয়ে, তখন থিকনেস বাড়তে থাকবে। তাহলে গ্রোথ হরমোন স্ট্রংলি স্টিমুলেট অস্টিওব্লাস্ট, এই অস্টিওব্লাস্টকে স্ট্রংলি স্টিমুলেট করে, যার জন্য নিউ বোন গ্রো করতে থাকে অন দ্য ওল্ডার বোন and bones become thicker and thicker. গ্রোথ হরমোন থিকনেস কি ম্যাম লং বোনেও বাড়ে? না না, লং বোনের কথা শেষ, লং বোন হয়ে গেছে, শেষ বলা। এখন আমরা মেমব্রেনাস বোন নিয়ে আছি। Growth hormone strongly stimulate osteoblast. Therefore, the bones can continue to become thicker throughout life under the influence of growth hormone. This is especially true for the membranous bone. ঠিক আছে? এই যে আমাদের কন্টিনিউয়াস মেমব্রেনাস বোনস গুলো তো নয়তো আমাদের ছোট, আমরা যে 12-11 বছরের যে মুখটা ছিল সেই মুখটাই থেকে যেত, তা তো থাকছে না। আমরা যত বয়স হচ্ছি তত আমাদের এই যে সুপ্রাঅরবিটাল রিজ বাড়তেছে, আমাদের বনি, আমাদের ফেশিয়াল বোন বাড়তেছে, ম্যান্ডিবল বাড়তেছে, আমাদের ক্রেনিয়াল বোনস গুলো বাড়তেছে, তাই না? আমাদের স্টারনাম বাড়তেছে, আমাদের রিব বাড়তেছে, আমাদের ভার্টিব্রা বেড়ে যাচ্ছে। তাহলে এগুলো সব আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্রোথ হরমোনের ইনফ্লুয়েন্সে। ম্যাডাম অ্যাডোলেসেন্স পর্যন্ত লং বোনের ক্ষেত্রে ম্যাডাম এটা হবে না, কার্টিলেজিনাস বোনের ক্ষেত্রে থিকনেসটা বাড়বে না গ্রোথ হরমোনের কারণে? না না না, ওই লং বোনের ক্ষেত্রে বাড়তে পারে, ওই কার্টিলেজটা বাদ দিয়ে। এপিফাইজাল কার্টিলেজ যখন ইউজড আপ হয়ে যাবে তখন তো ফিউশন হয়ে গেলো, তখন আর লেন্থে বাড়বে না। হ্যাঁ, কিন্তু সারফেস, লং বোনের সারফেসে বোনসটার থিকনেস তো অবশ্যই হবে। তুমি একবার চিন্তা করো যে তোমার 10-11 বছরের তোমার যে পায়ের যে লং বোনের থিকনেস ছিল, এখন তুমি অ্যাডাল্ট, সেই রকম থিকনেস কি আছে? অবশ্যই না। ম্যাডাম থিকনেস বেড়েছে না? জি ম্যাডাম। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে সোমাটোমেডিনস হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে গ্রোথ হরমোন কাজ করে। ঠিক আছে? এই যে বনি গ্রোথ যে এতক্ষণ বললাম বনি গ্রোথ করে, বনি গ্রোথ সোমাটোমেডিন সি ছাড়া বনি গ্রোথ হবে না। তাহলে গ্রোথ হরমোন এক্সার্ট মাচ অফ ইটস ইফেক্ট থ্রু দ্য ইন্টারমিডিয়েট সাবস্টেন্স কল্ড সোমাটোমেডিন। এটার আরেকটা নাম হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। ইনসুলিন যেভাবে বডি গ্রোথে হেল্প করে, ঠিক সেইভাবে সোমাটোমেডিনও একইভাবে ফাংশন করে, সেই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। তাহলে এই সোমাটোমেডিনস গুলো কে তৈরি করে? লিভার তৈরি করে। হ্যাঁ, এবং কয় ধরনের সোমাটোমেডিন আছে? 4 ধরনের। তার মধ্যে সোমাটোমেডিন সি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তাহলে গ্রোথ হরমোন কজেস দ্য লিভার টু ফর্ম সেভারাল স্মল প্রোটিন, এটা একটা protein called somatomedin that have the potent effect of increasing all aspects of bone growth. তাহলে তোমার বোন গ্রোথের যখন ভাইভায় কোশ্চেন করবে তখন আবার জিজ্ঞেস করবে বোন গ্রোথ কি গ্রোথ হরমোন একাই করতে পারবে, কোনো কিছু সাহায্য কি লাগবে? তখন বলতে হবে হ্যাঁ, উইথ intermediate substance known as somatomedin. Without somatomedin, growth hormone cannot act. Tahle many of the somatomedin effect on growth are similar to effect of insulin on growth. Therefore, the somatomedin also called the insulin-like growth factor or IGFS. At least 4 somatomedin have been isolated, but for the most important is somatomedin C. 4 ধরনের সোমাটোমেডিন পাওয়া গেছে, তার মধ্যে সোমাটোমেডিন সি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অলসো কল্ড দ্য ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 or IGF-1. অনেক সময় হেরিডিটারি সোমাটোমেডিন সি যদি হেরিডিটারি ডেফিসিয়েট থাকে তাহলে ডোয়ার্ফিজম হবে।
গ্রোথ হরমোন ঠিক আছে কিন্তু সোমাটোমেডিন সি নাই, তাহলে তার ডোয়ার্ফ হবে, লেভি লরেন ডোয়ার্ফ বলি আমরা সেটাকে, আমরা পড়বো। আচ্ছা, শর্ট ডিউরেশন অফ অ্যাকশন অফ গ্রোথ হরমোন বা প্রলং অ্যাকশন অফ সোমাটোমেডিন সি। তাহলে গ্রোথ হরমোন এবং সোমাটোমেডিন সি এর মানে মধ্যে পার্থক্যটা কি? যে গ্রোথ হরমোনের অ্যাকশন হচ্ছে শর্ট ডিউরেশন বা প্রলং ডিউরেশন অফ সোমাটোমেডিন সি। কারণটা কি? গ্রোথ হরমোন হচ্ছে উইকলি অ্যাটাচ টু দ্য প্লাজমা প্রোটিন ইন দ্য ব্লাড। আমাদের প্লাজমা প্রোটিন যে অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, অ্যালবুমিনের সাথে সে উইকলি বাইন্ড করে গ্রোথ হরমোন। এই জন্য খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যায় ব্লাডে এবং এটার হাফ লাইফ মাত্র 20 মিনিটস। মানে ব্লাডে কিছুক্ষণের মধ্যে তার কনসেন্ট্রেশন হাফ হয়ে যায়, লেস দ্যান 20 মিনিটস এর মধ্যে, কারণ সে উইকলি বাইন্ড করে প্লাজমা প্রোটিনের সাথে। কিন্তু সোমাটোমেডিন সি স্ট্রংলি বাইন্ড উইথ দ্য প্লাজমা প্রোটিন এবং স্লোলি, এই জন্য স্লোলি রিলিজ হয় এবং এটার হাফ লাইফ মোর দেন 20 আওয়ার্স। হ্যাঁ, মানে মোর দেন 20 আওয়ার্স। তাহলে সোমাটোমেডিন সি, এখানে আসো, সোমাটোমেডিন সি attaches strongly to a carrier protein in the blood, like somatomedin C is produced in response to growth hormone. As a result, somatomedin C is released only slowly from the blood to the tissue with a half life or half time of about 20 hours. These greatly prolong the growth promoting effect of the burst of growth hormone secretion. এই কারণে হচ্ছে এই সোমাটোমেডিন সিটা অনেক লং টাইম ধরে এটা সিক্রেশন হতে থাকে এবং গ্রোথ প্রমোটিং ইফেক্টটা তৈরি করে। তাহলে এটাই গেল সোমাটোমেডিন সি এর কথা। এখন স্টিমুলি দ্যাট অ্যাফেক্টিং গ্রোথ হরমোন সিক্রেশন, স্টিমুলেট গ্রোথ হরমোন অ্যান্ড ইনহিবিট গ্রোথ হরমোন। এই চারটা তোমাদের গাইডলাইনে দেওয়া আছে, এই চারটা একটু পড়ে ফেলবে, এটা আমাদের রিটেনে আসে। তাহলে কি কি স্টিমুলেটিং ফ্যাক্টর আছে দেখো। ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল যদি কমে যায় তাহলে গ্রোথ হরমোন বাড়বে। ডিক্রিজ ফ্রি ফ্যাটি অ্যাসিড, ইনক্রিজ ব্লাড অ্যামাইনো অ্যাসিড, স্টারভেশন, প্রোটিন ডেফিসিয়েন্সি, ট্রমা, স্ট্রেস, এক্সাইটমেন্টে গ্রোথ হরমোন বাড়বে। এক্সারসাইজ, টেস্টোস্টেরন হরমোন, ইস্ট্রোজেন, ডিপ স্লিপ, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রিলিন যেটা স্টমাক থেকে স্টারভেশন, একটা খিদা লাগলে হাঙ্গারে একটা গ্রিলিন নামে একটা হরমোন সিক্রেট হয়। তারপরে ইনহিবিট গ্রোথ হরমোন সিক্রেশন, ইনহিবিট কখন হবে? ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল যদি বেড়ে যায়, ইনক্রিজ ব্লাড ফ্রি ফ্যাটি অ্যাসিড, এজিং প্রসেস, অবেসিটি, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, গ্রোথ হরমোন, সোমাটোমেডিনস, এগুলোর কারণে আবার গ্রোথ হরমোন ইনহিবিট হবে। তাহলে এই চারটা তোমরা বইয়ে আছে, এটা মুখস্থ করে ফেলবে। আচ্ছা, ক্যাচ আপ গ্রোথ একটা আছে, ক্যাচ আপ গ্রোথ এটা জ্ঞানঙে পাবে যে ফলোইং ইলনেস অর স্টারভেশন ইন চিলড্রেন এ পিরিয়ড অফ ক্যাচ আপ গ্রোথ টেক প্লেস। যে একটা পিরিয়ড আছে আফটার ইলনেস এবং যেমন স্টারভেশনে দেখা যাবে একটা স্টিডিলি গ্রোথ হচ্ছে, ডিউরিং উইচ দ্য গ্রোথ রেট ইজ গ্রেটার দেন নর্মাল, নর্মালের চাইতে গ্রেটার। This accelerated growth usually continues until the previous growth curve is reached, then slows to normal. এটা কন্টিনিউ হতে থাকবে। একটা গ্রোথ কার্ভ তোমরা পড়বে, পেডিয়াট্রিক্স যখন পড়বে একটা গ্রোথ কার্ভ আছে, ওই গ্রোথ কার্ভ পর্যন্ত সে যাওয়ার পর তারপরে আবার এটা নর্মাল হয়ে যাবে। The mechanism that bring about and control catch-up growth are unknown. কেন যে এই ইলনেস এবং স্টারভেশনের পর হঠাৎ করে সবাই এরকম করে লম্বা হয়ে যায়, সেটার মেকানিজমটা এখনো আমরা জানতে পারিনি। 1 ঘন্টা কি হয়ে গেছে? জি ম্যাডাম। তোমাদের এখন ক্লাস আছে না? জি ম্যাডাম, 12টায় ক্লাস আছে। আমি কি প্রসিড করব নাকি এখন ছেড়ে দিব তোমাদের? নেক্সট ক্লাসে ছেড়ে পড়াবো এটা দিলে ভালো হয় অ্যাবনর্মালিটিস। ম্যাডাম। তাহলে অ্যাবনর্মালিটিসটা আমরা নেক্সট ক্লাসে পড়ি না? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এইটুকুনি পড়া থাকলো। নেক্সট ক্লাসে আমরা অ্যাবনর্মালিটিস অফ দ্য গ্রোথ হরমোন পড়বো। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, পোস্টেরিয়র পিটুইটারি হরমোনটা কি ওই দিন? হ্যাঁ হ্যাঁ, অ্যাবনর্মালিটিস অফ গ্রোথ হরমোন আর পোস্টেরিয়র পিটুইটারি হরমোন পড়বো।
ম্যাম সোমাটোমেডিনটা ম্যাম একটু আরেকবার যদি বুঝিয়ে দিতেন। আচ্ছা, সোমাটোমেডিন এটা হচ্ছে লিভার সিক্রেট করে, লিভার তৈরি করে। হ্যাঁ, কার রেসপন্সে? গ্রোথ হরমোনের রেসপন্সে। গ্রোথ হরমোন এটাকে স্টিমুলেট করে। এই 4 ধরনের সোমাটোমেডিন আছে, তার মধ্যে সোমাটোমেডিন সি হচ্ছে ইম্পর্টেন্ট এবং এটাকে অনেক সময় বলা হয় ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। ইনসুলিন যেভাবে আমাদের বডি গ্রোথে সাহায্য করে, হ্যাঁ, ইনসুলিন, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন মিলে আমাদের বডি গ্রোথে হেল্প করে। তাহলে ঠিক সেভাবেই সোমাটোমেডিন সি গ্রোথে হেল্প করে, ঠিক আছে? এবং সোমাটোমেডিন সি ছাড়া গ্রোথ হরমোন কাজ করতে পারে না। হ্যাঁ, আমাদের যে স্কেলিটাল গ্রোথে সোমাটোমেডিন সি অবশ্যই লাগবে। উইদাউট সোমাটোমেডিন সি স্কেলিটাল গ্রোথ ক্যানট অকার, ঠিক আছে? তাহলে এই যে সোমাটোমেডিন সি এবং গ্রোথ হরমোনের দুইটা ডিফারেন্স কি? গ্রোথ হরমোন হচ্ছে উইকলি বাউন্ড উইথ দ্য প্লাজমা প্রোটিন, দ্যাট ইজ অ্যালবুমিন। উইকলি বাউন্ড করে, যার জন্য খুব দ্রুত এটা রিলিজ হয়ে যায় ব্লাডে এবং 20 মিনিটস এর মধ্যে এটা লস। হ্যাঁ, তার হাফ লাইফ অনলি 20 মিনিটস। 20 মিনিটস এর মধ্যে এটা ব্লাড থেকে একেবারে তোমার ইউরিনেশন হয়ে এটা ব্লাড থেকে চলে যায়, শেষ, আমাদের বডি থেকে শেষ হয়ে যায়। কিন্তু এই সোমাটোমেডিন সি স্ট্রংলি বাইন্ড উইথ দ্য ক্যারিয়ার প্রোটিন। তোমরা জানো যে ক্যারিয়ার প্রোটিন ছাড়া কোনো হরমোন ট্রান্সপোর্ট হয় না, ক্যারিয়ার প্রোটিন লাগে। এরকম ক্যারিয়ার প্রোটিনের সাথে মেইনলি হচ্ছে অ্যালবুমিনের সাথে এরকম টাইটলি বাউন্ড করে থাকে হচ্ছে সোমাটোমেডিন সি। এই টাইটলি বাউন্ড করার থাকার জন্য স্লোলি রিলিজ হয়, আস্তে আস্তে অনেকক্ষণ ধরে রিলিজ হয়। 20 আওয়ার্স, মোর দেন 20 আওয়ার্স ধরে সে আস্তে রিলিজ হয়। আস্তে রিলিজ হওয়ার কারণে গ্রোথ হরমোনের ফাংশনটাকে সে অ্যাকসেন্টুয়েট করে, মানে বৃদ্ধি করে। গ্রোথ হরমোনের ফাংশনটাকে আরো বৃদ্ধি করে, মানে অনেকক্ষণ ধরে গ্রোথ হরমোনের কাজ করতে পারে। করে। হ্যাঁ, এইটাই হচ্ছে সোমাটোমেডিন সি এর কাজ। এবার বুঝে গেছে? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, তোমাদের আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন? তাহলে নেক্সট ক্লাসে আমি অ্যাবনর্মালিটিস গুলো পড়াবো আর পোস্টেরিয়র পিটুইটারি হরমোনস গুলো পড়াবো। হ্যাঁ, জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।